নমস্কার, ভালো আছেন তো? আজ রাত 8টায় ঠোটকাটা আবার আপনার সামনে বলতে আসলে আপনি কি ভাবছেন, আপনার মুড কি রকম? শুরু করব আজ একটা শব্দ দিয়ে, টেকসই। মানে দীর্ঘস্থায়ী, মজবুত। যেমন মমতা ব্যানার্জির সরকার। আরে ঠোটকাটার কথা নয়, বলেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। শীত গ্রীষ্ম বর্ষা আমরাই কিন্তু ভরসা। শীত গ্রীষ্ম ভরসা আমাদের সরকারই আপনাদের ভরসা। শীত গ্রীষ্ম বর্ষা আমরা মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো। শুনলেন তো, ভরসার নাম কি, সেই ভরসার মুখ কিছুই জানতেন না। ঠিক এখান থেকেই শুরু হচ্ছে ঠোটকাটার প্রশ্ন। সন্দেশখালিতে এত এত অভিযোগ, এত ক্ষোভ জমছিল এত বছর ধরে, টের পাননি? সারা বছরের সব সিজনের ভরসা হয়ে উঠেছেন যিনি, সেই মুখ্যমন্ত্রী, তিনি কিচ্ছু জানতেন না। তার সরকারের মন্ত্রী তো তাই বললেন। শুনুন পার্থ ভৌমিকের কথা। তো ভারতীয় জনতা পার্টি এবং সিপিএম সারা ভারতবর্ষ জুড়ে একটা প্রচার করার চেষ্টা করেছিল যে মমতা ব্যানার্জির আমলে সন্দেশখালীর প্রত্যেকটি মা বোন নির্যাতিত। মমতা ব্যানার্জি 500 করে 1000 করে টাকা দিয়ে আমাদের মান সম্মান পার্টি অফিসে ডেকে নিয়ে আমাদের সারারাত করে রেখে ভোরবেলা ছেড়ে দেবে। বলো পিঠা পার্বণ করো, আর নাহলে যদি মুখ খোলো তোমাদের সারা থাম করাবো। আমরা প্রচুর মানুষের সাথে কথা বলেছি, একজনও এসে বলেননি যে আমার উপর শারীরিক অত্যাচার হয়েছে, একজনও না। কারণ মন্ত্রীরা কি বলবে, মায়েদের তো ইজ্জত নিয়ে গেছে, মায়েরা তো রাস্তায় নেমেছে। মমতা ব্যানার্জি শুনে খুব দুঃখ পেয়েছিলেন, আমার রাজত্বে সেই মা বোনেরা অত্যাচারিত হবে আর আমি মুখ্যমন্ত্রী থাকবো। ঢাকা নিয়ে মানুষ কি করে, জঞ্জাল, যত জঞ্জাল আবর্জনা আছে সব ঝেঁটিয়ে বিদায় করব। আবর্জনা দেশে রাখবো না, আবর্জনা অনেক হয়ে গেছে। সন্দেশখালীর মহিলাদের অভিযোগও শুনলেন, সন্দেশখালীতে গিয়ে রাজ্যের মন্ত্রীর বক্তব্য শুনলেন। দিনের পর দিন ধরে তারা অত্যাচারিত অভিযোগ মহিলাদের, অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী এখন শুনলেন, জানলেন এবং দুঃখ পেলেন। মনে আছে এর আগে শিক্ষক নিয়োগে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ যখন সবে সামনে আসছিল, বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ পুরস্কার প্রদান অনুষ্ঠানে গিয়ে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, শুনুন। এতদিন জানতে পারলাম না, আজকাল ভাইরালের যুগ, কেউ কমপ্লেন করলো না। মুখ্যমন্ত্রী যেদিন এই কথাগুলো বলেছিলেন তারিখ ছিল 25 জুলাই 2023। এবার বঞ্চিত চাকরি প্রার্থীদের কথা শুনুন। আমাকে, ঠোটকাটাকে কি বলেছিলেন তারা স্টুডিও এসে। 3 বার স্বয়ং মুখ্যমন্ত্রী আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন। রিসেন্ট 3রা মে ঈদের দিন মুখ্যমন্ত্রী স্বয়ং আমাদের ফোনের মাধ্যমে বলেছেন যে আমি ওয়ে আউট বার করছি। এত যে টাকা উঠলো আমি তো জানবো, কোথাও থেকে জানতে পারলাম না। কোনো টেলিভিশন মিডিয়াও তো জানাননি, কেউ তো জানাতে পারেননি। জানালে তো তখনই অ্যাকশন হতো। কি বুঝলেন? তিনি কিচ্ছু জানতেন না। আচ্ছা, এখন তো জানেন, ব্যবস্থা নিয়েছে সরকার। বিধানসভায় মুখ্যমন্ত্রী যা বললেন তা তো শাহজাহানের পাশে দাঁড়ানো। দেখুন, চাকরিও সেই তিমিরে আর শাহজাহানও হাতের বাইরে, আদালতের সবুজ সংকেতের পরেও। संदेशखाली, उसके ऊपर में my body shakes if I have to talk about it. In not arresting the culprit till today, अगर मैं सही पढ़ी मीडिया में, we will arrest him within a week. मतलब आपको मालूम है वो बंदा कहां है, इसीलिए कॉन्फिडेंटली बोल रही हूं 1 सप्ताह के अंदर मैं अरेस्ट करूंगा। শুনলেন কেন্দ্রের মন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য। সত্যি তো, না জানলে ডেডলাইন কি করে দেওয়া যায়? সত্যি কিচ্ছু জানতেন না। চলুন আজ এই শব্দগুলোর উপরই ঠোঁটকাটা নজর দিক। কেন্দ্রীয় অর্থনীতি গুরুতর, অর্থমন্ত্রী প্রশ্নটা খুব গুরুতর তুলেছেন।
তৃণমূল নেতাদের কথায় স্পষ্ট, তারা জানেন শাহজাহান কোথায়। আমি প্রশ্ন তুলছি, বছরের পর বছর সন্দেশখালির এই অবস্থা জানতো প্রশাসন, জানতো শাসক দল? আমাদের খুব অত্যাচার হয়েছে স্যার, আমাদের স্বামীদের তো মেরে দেবে স্যার। যত জঞ্জাল আবর্জনা আছে সব ঝেঁটিয়ে বিদায় করবো। কোনো ইজ্জত রাখছে না। প্রত্যেকটা ঘর লুট করে বেকার ছেলেকে নিয়ে যাচ্ছে। সন্দেশখালি সুন্দরবনের ছোট্ট ছোট্ট 9টা দ্বীপ মিলে 2টো ব্লক। কলকাতা থেকে দূরত্ব 70-75 কিলোমিটার, ঘন্টা 3-এর রাস্তা। 7ই ফেব্রুয়ারি থেকে অশান্ত সন্দেশখালি। মূল টার্গেট তৃণমূলের সন্দেশখালি 1 ব্লক সভাপতি শেখ শাহজাহান। যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। সন্দেশখালি আজকে নতুন নয়, ওখানে RSS এর একটা বাসা আছে। 7-8 বছর আগেও দাঙ্গা হয়েছিল ওখানে। কতগুলো দাঙ্গা স্পটের মধ্যে এটাও একটা স্পট, মনে রাখবেন। তৃণমূল নেতারা শুরু থেকেই বলে আসছেন এসব বিজেপি আর সিপিএম এর সাজানো। প্রশ্ন তুলছে, তারা এতদিন এসব বলেননি কেন? আমরা বারবার বলছি, সন্দেশখালিতে সিপিএম এবং বিজেপি প্ররোচনা দিয়ে মানুষকে মিথ্যা বুঝিয়ে বিভ্রান্ত করে খানিকটা একটা অশান্তির পরিবেশ জিয়ে রাখতে চাইছে। যদি এতদিন ধরে এই ঘটনা ঘটে থাকে তাহলে সিপিএম এর প্রাক্তন বিধায়ক আর বিজেপির নেতা বিকাশ সিং তারা এতদিন বললেন না কেন? আচ্ছা, ধরে নেওয়া যাক কুণাল বাবুর কথা মতো বিরোধীরা কিচ্ছু বলেনি, জেনেও, বা এরকম কিছু হয়নি তাই বলেনি, তাই তো বলছেন কুণাল ঘোষ। কিন্তু গ্রামের মানুষের যে এত অভিযোগ, কিচ্ছু জানতো না সরকার, কিচ্ছু জানতেন না তৃণমূলের নেতারা। ডিআইজিকে কি বললেন গ্রামের মানুষ, কি বললেন আমাদের ক্যামেরার সামনে, শুনুন। পুলিশ নেয়নি, গেলে সঙ্গে সঙ্গে বলছে শাহজাহান শেখের কাছে যাও, সিরাজ শেখের কাছে যাও, আর প্রধান সাহেবের কাছে যাও। তাহলে আমরা কি পুলিশের উপর কোনো নিরাপত্তার আশা করতে পারি? আমার তো মনে হয় কোনো পুলিশের উপর নিরাপত্তা আশা করাই আমাদের ভুল। পুলিশ বলছে যে আগে কখনো আপনারা অভিযোগ জানাননি। শিবু হাজরা শাহজাহান শেখকে যদি বাইকে করে করে যদি পুলিশ অফিসাররা পার করে নিয়ে আসে, তাদেরকে প্রোটেক্ট করে নিয়ে আসে, তাহলে আমরা কোন সাহসে যাব তাদের কাছে? কি বলে পুলিশ? যে এখানে হবে না, ওই শিবু হাজরার কাছে যাও, ওখানে গিয়ে শাহজাহান শেখ শিবু হাজরার কাছে যাও, ওখানে গেলে ওরা মিটিয়ে দেবে ব্যাপারটা। কোথাও কিছু ঘটলে তা জানার প্রথম দায় এবং দায়িত্ব কার? বিরোধীদের, বিরোধী নেতাদের, নাকি রাজ্যের প্রশাসনের, লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের, রাজ্যের শাসক দলের সেই সব নির্বাচিত জনপ্রতিনিধিদের, যারা তৃণমূলের টিকিটে কেউ অঞ্চল সভাপতি, কেউ পঞ্চায়েতের সদস্য, কেউ বিধায়ক, কেউ সাংসদ? কাদের? গ্রামের মানুষ বলছেন পুলিশই শাহজাহানকে পাহারা দিত। পুলিশের কাছে শাহজাহানদের বিরুদ্ধে অভিযোগ জানাতে গেলে পাঠিয়ে দিত শাহজাহানদের কাছেই। এবার শুনুন 2019-এর 9 জুনের ঘটনা। সেদিন খুন হয়েছিলেন 4 জন, তাদের একজন প্রদীপ মণ্ডল। সন্দেশখালির নির্মমতার একের পর এক ছবি আমরা প্রকাশ্যে আনছি। আজ একজনের সঙ্গে কথা বলাবো যিনি তার স্বামীকে হারিয়েছেন এবং তার মূল অভিযোগ
শেখ শাহজাহানের বিরুদ্ধে। জামাই ষষ্ঠীর দিন শেখ শাহজাহানের নেতৃত্বে আমাদের 56 নম্বর বুথ হাটগাছি অঞ্চল, ওখানে জমায়েত হয় 2,5-3 হাজার লোক নিয়ে আমাদের বাড়িতে সশস্ত্রভাবে আক্রমণ করে এবং সেখানে সন্দেশখালী থানার প্রশাসনের উপস্থিতিতে 4 জন পুলিশ অন ডিউটি অবস্থাতেই পুলিশ এসে প্রথমে বাড়িতে আসে এবং সবাইকে, বাড়ির পুরুষরা কে কে আছে সবাইকে ডেকে বার করে এবং দুষ্কৃতীরা তখন হামলা চালিয়ে তাদেরকে জলকরের মাঝখানে নিয়ে যায়। আমার স্বামীর শরীরে 8খানা গুলি করেছিল এবং চোখের মধ্যেও গুলি করেছিল। খুব মর্মান্তিকভাবে তার শরীরের সর্ব অঙ্গে তরোয়াল, দা এবং ভোঁজালির কোপ ছিল। বিভৎস নির্মম নির্যাতন করে আমার স্বামী প্রদীপ মণ্ডলকে দুষ্কৃতীরা খুন করে পুলিশ প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায়। এবার শুনুন অজিত মাইতির কথা। গত পরশু গ্রেফতার হয়েছেন তৃণমূলের এই অঞ্চল সভাপতি। ঠিক তার আগের দিনই অজিতকে অঞ্চল সভাপতি করার কথা জানাজানি হয়েছিল। করতাম 2019 সালে, শুনে রাখুন, 2019 সালে যখন লোকসভার ভোটে অঞ্চল তৃণমূলের হাতছাড়া হয়, তখন আমাকে পরে এই বটতলাতে ডেকে মেরে ধরে এই তৃণমূলের লোকরা আমাকে মেরে ধরে এই দলে নিয়ে এসেছিল। তখন নেতৃত্ব ছিল সিরাজউদ্দিন শেখ। তখন সিরাজউদ্দিন শেখ নেতৃত্ব ছিল। সিরাজউদ্দিন কে আপনি জানেন? সিরাজউদ্দিন শেখ হচ্ছে শেখ সাহেবের মেজো ভাই। মানে ওনার নির্দেশে আপনাকে তৃণমূলে নিয়ে এলো শাহজাহান শেখ। সব দেখে শুনে আপনার মনে হচ্ছে পুলিশ সব জানতো, তৃণমূলের লোকেরাও সব জানতো? রাজ্য পুলিশের ডিজি মানছেন তো ভুল হয়েছিল, ভুলের কথা মানছেন, কিন্তু তৃণমূল নেতা মন্ত্রীরা কিছুতেই মানবেন না, বিশেষত নারী নির্যাতনের কথা। আপনারাও ছিলেন না, আমরাও ছিলাম না, ঠিক গলত আছে আমাদেরও, আমরা ভুল মানছি তো, এটা আমরা উই উইল এস্টাবলিশ রুল অফ ল। এই যে রাতের পর রাত লাগাতার মহিলাদের তুলে এনে ধর্ষণ ইত্যাদি, এগুলো সাজানো মিথ্যা অভিযোগ। একটা মা কি সমস্ত ফেসগুলো দেখাবে যে আমাকে রেপ করেছে, কি ওকে ধর্ষণ করেছে? আজকে যদি ওনার পরিবারের সঙ্গে হতো, উনি কি সারা মিডিয়ার সামনে, স্টুডিওর সামনে বলতে পারতেন যে আমার মেয়েকে দেখুন ধর্ষণ করেছে? ওই একটা জিনিসেই কি আমাদের সম্মানটা যায়? কেন আমাদের আর অন্য কিছু সম্মান নেই? হয়তো কিছু মুষ্টি মেয়েও আমাদের ধর্ষণ হয়েছে, কিন্তু তাদের সমাজে বাঁচতে হবে, তাদের স্বামী, শ্বশুর, শাশুড়ি সবাই বাড়িতে আছে, বাচ্চা কাচ্চা আছে, তো সেক্ষেত্রে সে কি বলবে যে আমি এটা হয়েছি? একটা মেয়ের উপরে রেপ করে তারা শিবু হাজরা বা উত্তম সর্দার তার হাতে কি মেডিকেল রিপোর্টটা ধরিয়ে দিত যে তোমাকে আমরা রেপ করেছি, এটা আই কার্ড, আধার কার্ডের মতো গুছিয়ে রাখো, পরবর্তীকালে এটা প্রমাণপত্র হিসাবে পেশ করতে হবে। কেউ বলেছে জানো তো আমার না নারকোল গাছ ছিল, আমার নারকোল গাছে 4টে নারকোল গাছ ছিল, এখন আর নারকোল হয় না, কারণ ভেরির জল ঢুকে ওটা নষ্ট হয়ে গেছে। কারণ মন্ত্রীরা কি বলবে, মায়েদের তো ইজ্জত নিয়ে গেছে। একজনও এসে বলেননি যে আমার উপর শারীরিক অত্যাচার হয়েছে, একজনও না। যারা এই আন্দোলনের সর্বক্ষণের সঙ্গী ছিল তারা কিন্তু সব শাসক দলেরই লোক, ইভেন আমি। আমরা তৃণমূল করেন 100%। নারীরা যে আমাদের গ্রামের মা বোনেরা এই রাত বিরেতে, এটা তো আমরা চোখে থেকে দেখেছি, যাদের সম্ভ্রম গেছে, যারা অত্যাচারিত হয়েছেন, তাদের সাথেই আমার মিনিস্টাররা কথা বলে তারা সিদ্ধান্ত নিক, তাদের সাথে কথা বলে। ওরা মা বোনদের গেলে ইচ্ছা মতন খেলা করে, আনন্দ উপভোগ করে, আমরা তো এরকম আনন্দ উপভোগ করতে আর দিতে পারি না। হাঁটা নিয়ে মানুষ কি করে, জঞ্জাল, যত জঞ্জাল আবর্জনা আছে সব ঝেঁটিয়ে বিদায় করব। আবর্জনা দেশে রাখবো না, আবর্জনা অনেক হয়ে গেছে। আবার বলছি, ধরে নেওয়া যাক পুলিশ এবং শাসক দল কিচ্ছু জানতো না, সেখানে তো আরো বড় সমস্যা, তাই না? কারণ এই না জানার দায়িত্ব তো গিয়ে পড়ে পুলিশ মন্ত্রী আর দলের সুপ্রিমোর কাঁধে, তাই না? প্রাক্তন সিপিএম বিধায়ক বলছেন সব জানেন মমতা, কারণ তিনি সব কথা বিধানসভায় বলেছিলেন। প্রাক্তন সিপিএম বিধায়ক সব জানিয়েছি বিধানসভাতে, আমি বিধানসভায় 100 বার জানিয়েছি। 2013, 14 আজকের শাহজাহানদের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে জানিয়েছি, জমি লুট বিধানসভায় জানিয়েছি। নিরাপদ সর্দার মুক্তি পেয়েছেন,
তিনি বললেন বিধানসভায় তিনি সব বলেছিলেন বিধায়ক থাকাকালীন। তারপরই মুখপাত্রের কথা কেমন পাল্টে গেল, শুনুন। যদি শাহজাহান বা ওই এলাকার লাগাতার কোনো ভয়ঙ্কর সন্ত্রাস বা অভিযোগ থাকতো, তাহলে নিরাপদ সর্দার তার পার্টিকে বলতেন। রাজ্য কমিটি আলিমুদ্দিন স্ট্রিটে এক পাশে মোহাম্মদ সেলিম, এক পাশে সুজন চক্রবর্তী আর সূর্যকান্ত মিশ্র বসে নিরাপদ সর্দার সাংবাদিক বৈঠক করলেন না কেন? তাদের তখন তো কোনো বাধা ছিল না। এর থেকেই বোঝা যায় যে এতদিন তারা কিছু করেননি, এখন নাটক করছে। সব জানিয়েছি বিধানসভাতে আমি। যতদিন শাহজাহান শেখ নিরাপদবাবুর দলে ছিলেন ততদিন তার কোনো কথা হলো না। শাহজাহান শেখ যখন দল বদল করলেন তখন নিরাপদবাবুর বিবেক জেগে উঠে বিধানসভায় তিনি বলতে গেলেন এসব নাটকের কথা আমরা শুনবো না। বিধানসভায় হট্টগোলের মধ্যে কে কি বলছেন না বলছেন সেই সময়টা খুব জটিল পরিস্থিতি তৈরি হয়, সেটা সাধারণ মানুষ সবাই জানেন। এই নিরাপদ সর্দার আজ জামিন পেলেন কোর্ট থেকে। সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার, শুনুন। আমি বারে বারেই বলেছি শেখ শাহজাহান কোথায় আছে। তৃণমূল তাদেরকে গার্ড করেছে, পুলিশ তাদেরকে পাহারা দিয়েছে। আজকের যখন সবটা বিপক্ষে চলে যাচ্ছে তখন বলছে 7 দিনের মধ্যে গ্রেপ্তার করতে হবে। ইয়ার কি পেয়েছে সন্দেশখালীর মানুষকে? কেন আজকে সন্দেশখালীর মানুষ 144 ধারার মধ্যে থাকবে? কেন এই দ্বীপগুলোর মানুষ আজকের এই খারাপ পরিস্থিতির মধ্যে আছে? আজকের সম্পূর্ণ তৃণমূল দায়ী। সেখানেও নাটক। হাইকোর্টে বোঝা গেল রামের জন্মের আগেই লেখা হয়ে গিয়েছিল রামায়ণ। মানে নিরাপদর বিরুদ্ধে অভিযোগ জমা হওয়ার আগের দিনই এফআইআর লিখে ফেলেছিল পুলিশ। 9 ফেব্রুয়ারি এফআইআর, আবার তার ঠিক একদিন পরে অভিযোগ দায়ের, অর্থাৎ অভিযোগ দায়েরের আগেই নাকি এফআইআর হয়ে গেছে। পুলিশের এই ধরনের কার্যকারিতায় রীতিমতো বিস্মিত কলকাতা হাইকোর্ট। পুলিশ ভৎসনার মুখে বিচারপতির ডিভিশন বেঞ্চে। গ্রেফতার তার নিশ্চয়ই কিছু কারণ ছিল, জামিন তারও নিশ্চয়ই আদালতের দৃষ্টিতে কোনো কারণ আছে। পুলিশ সম্পূর্ণ বেআইনি হয়ে কাজ করছে। এইভাবে নিরাপদ সর্দারকে তারা মিথ্যা মামলায় জড়িয়েছিল। আজকে হাইকোর্ট জামিন দিয়েছে এবং কটাক্ষ শুরু করেনি, নির্দেশ দিয়েছে যে কেন, কার নির্দেশে ধরা হয়েছিল। পুলিশ সম্পূর্ণরূপে দলদাসে পরিণত হয়েছে। এটা শুধু আমার কথা নয়, পুরো সন্দেশখালীবাসীর কথা। আমরা পুলিশ প্রশাসন যেটা বলতে বুঝি যে পুলিশ নিজের কাজটা নিজে করবে, কিন্তু একটা পক্ষপাতিত্ব করা তো সেটা তো মেনে নেওয়া সহজ না। একজন সাধারণ নাগরিককে সত্যি কি এইভাবে গ্রেফতার করা যায়? প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। একই সঙ্গে বিচারপতি দেবাংশু বসাকের প্রশ্ন, তাহলে পুলিশ কেন শাস্তির মুখে পড়বে না? পুলিশকে কেন গ্রেফতার করা হবে না? একই সঙ্গে পর্যবেক্ষণ আদালতের যেভাবে এই 17 দিন সিপিআইএমের বিধায়ক জেল খাটলেন, তার ক্ষতিপূরণ কে দেবে? যে বিষয়গুলো আদালতের মুখ থেকে শোনা গিয়েছে বলে জানা যাচ্ছে, সেগুলো নিশ্চয়ই পুলিশ প্রশাসনের সংশ্লিষ্ট কর্তারা বিশ্লেষণ করবেন। মানুষ ভয়মুক্ত হয়ে গেছে। কোনো জনবিস্ফোরণকে রাষ্ট্রশক্তি এভাবে বন্দুক দিয়ে কিংবা কখনো পুলিশ দিয়ে কিংবা আদালতে মিথ্যা মামলা সাজিয়ে দীর্ঘক্ষণ আটকে রাখতে পারে না। ব্যাপারটা হচ্ছে ওখানকার যারা পুলিশের কর্তারা আছেন তারা ইচ্ছাকৃতভাবে আমার মনে হয় ভুল করেছে। মমতা ব্যানার্জির অত্যাচারে যদি না অ্যারেস্ট করে, হয়তো তার ট্রান্সফার করে দেবে, সেই জন্য অ্যারেস্ট করেছে, কিন্তু একটা ফাঁক রেখে দিয়েছে। আমার তো মনে হয় ওই পুলিশের কর্তারা ইচ্ছাকৃতভাবে করেছে, নাহলে এত ভুল করবে না। কারণ ওরা তো সাদা খাতা জমা দেওয়া পুলিশ নয়। বামেদের আমলে চাকরি পেয়েছে, সেখানে যোগ্যতার বেসিসে চাকরি পেয়েছে। তৃণমূলের আমলে যদি চাকরি পেত তাহলে একটা ভয়ের আশা ছিল, মানে আতঙ্কের ছিল, হয়তো সাদা খাতা দিয়ে এরা জমা দিয়েছে। কোর্টের অর্ডার শুনে এই মুখপাত্র কেমন শুকিয়ে গেলেন না? সব বল ঠেলে দিলেন পুলিশ আর প্রশাসনের দিকে। জামিন পেয়ে নিরাপদ বিপদে ফেলে দিলেন শাসক দলকে। এতদিন কুণাল ঘোষরা প্রশ্ন করেছেন কেন সন্দেশখালীর মানুষের ওপর অত্যাচারের কথা বলেননি নিরাপদ সর্দাররা। জামিন পেয়ে নিরাপদ বললেন, বারবার তিনি বিধানসভায় বলেছেন। তাকে বলতে দেওয়া হয়নি, মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। বিজেপি নেত্রী, এখনকার বিজেপি নেত্রী সোনালী গুহ বলছেন বাজে বকছেন নিরাপদ। সোনালী তখন তৃণমূলে ছিলেন, সোনালী যে তখন বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন। আমি অ্যাসেম্বলি থেকে 2013 সাল থেকে বলে বলে আসছিলাম সন্দেশখালীর জমি লুট হচ্ছে, সন্দেশখালীর মায়েদের ইজ্জত কেড়ে নেওয়া হচ্ছে, বারে বারে বিধানসভাতে তুলেছি আমি।
কিন্তু তখন এই তৃণমূল সরকার কর্ণপাত করেনি, এমনকি আমাকে কথা বলতে দেওয়া হয়নি। কোনো প্রতিবাদ তারা করতে দেয়নি তো। মুখে মমতা তো লুকোপ্রাস লাগিয়ে রাখতে পেরেছিল। মমতা তো পুলিশ মন্ত্রী ছিল। আজকে যে বিজেপির নেত্রী সোনালী ঘোষে তো ডেপুটি স্পিকার ছিল। স্পিকার কি করেছে? ডেপুটি স্পিকার কি করেছে? মাইক বন্ধ করে দিয়েছে। এটা অত্যন্ত মানে খুব সিরিয়াস একটা অবজেকশন, এবং সে যেটা বলেছে এটা যদি সত্যিই হয়ে থাকে বিধানসভাতে, তাহলে পরে তো চিন্তার বিষয় যে বাংলাতে আমরা কোন ধরনের গণতন্ত্র, কোন ধরনের ডেমোক্রেসিতে আমরা বাস করছি। উনি যখন 11 সাল থেকে 16 সাল পর্যন্ত এমএলএ ছিলেন, তখন একাধিকবার ওনার মুখ বন্ধ করার চেষ্টা করা হয়েছিল। নিরাপদ সর্দার অন রেকর্ড বিধানসভাতে বারে বারে বলেছে, যে বিধানসভার বইয়ে তার উল্লেখ রয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী কোনো অ্যাকশন নেননি, সরকার কোনো কাজ করেনি। বরং যেন নিরাপদ সর্দাররা বলতে না পারে, বললে মাইক অফ করে দিয়েছে। উনি সর্বৈব অসত্য কথা বলছেন, সর্বৈব অসত্য কথা বলছেন। আমিও তো একটা জায়গার এমএলএ ছিলাম 20 বছর, সর্বৈব অসত্য কথা বলছেন নিরাপদবাবু। নিরাপদ সর্দার একাধিক অভিযোগ করেছে। খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, এবার ওকে দিয়েছিল দায়িত্ব উত্তর 24 পরগনার একটা রাজত্ব ভাগ করে লুটপাট করার জন্য। তো ওখানে নিরাপদ সর্দার কোনো বিষয়ই নয়। জ্যোতিপ্রিয় মল্লিক গোটা উত্তর 24 পরগনার প্রশাসনকে পরিচালনা করত। খোদ পুলিশ মন্ত্রী, উনি জানেন না নবান্নে রিপোর্ট আসে না? পুলিশের গোয়েন্দা দপ্তর সমস্ত খবর জানে, ও খবর জানে না? নিশ্চয়ই জানেন উনি। শুধু বিধায়ক নয়, সমাজের সর্বস্তরের মানুষ যারা প্রতিবাদ করতে চায় তাদের বিরুদ্ধেই এই দমন পীড়ন চলছে। এ বাংলায় প্রকৃত অর্থে একটা স্বৈরাচারী শাসন কায়েম হয়েছে। যতদিন শাহজাহান শেখ নিরাপদবাবুর দলে ছিলেন ততদিন তার কোনো কথা হলো না। শাহজাহান শেখ যখন দল বদল করলেন তখন নিরাপদবাবুর বিবেক জেগে উঠে বিধানসভায় তিনি বলতে গেলেন, এসব নাটকের কথা আমরা শুনব না। বিধানসভায় হট্টগোলের মধ্যে কে কী বলছেন না বলছেন, সেই সময়টা খুব জটিল পরিস্থিতি তৈরি হয়, সেটা সাধারণ মানুষ সবাই জানেন। যাক, নিরাপদেই মুক্তি পেয়েছেন নিরাপদ সর্দার, কিন্তু নওশাদ, তাকে তো গ্রেফতার করে লালবাজারে নিয়ে চলে গেল পুলিশ। ঘন্টা 7 লালবাজারে রাখা হলো, তারপর বেরিয়েই মুখ খুললেন নওশাদ। আমাকে যেভাবে আটকানো হয়েছে, আমাকে যেভাবে সিআরপিসি 151 দেখিয়ে আমাকে আটকেছে, এটা নিন্দাজনক, ধিক্কারজনক। এর যার যেখানে কনসার্ন অফিসার ছিল প্রস্তুত থাকুন, তার বিরুদ্ধে আমরা আইনি লড়াই লড়ব। দেখুন, সন্দেশখালি যেতে চেয়েছেন যে বিরোধী নেতারাই, সকলকে আটকানো হয়েছে, কিন্তু কাউকে গ্রেফতার করে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে এরকম খবর আসেনি। নওশাদকে গ্রেফতার করে লালবাজারে 7 ঘন্টা রাখা হলো। বাধা দেওয়া হয়েছিল সুকান্ত মজুমদারকে, শুভেন্দু অধিকারীকেও। নওশাদের ক্ষেত্রে খানিকটা ব্যতিক্রম। আমরা যে কোনো বিরোধীর ক্ষেত্রেই যা দেখেছি, নওশাদের ক্ষেত্রে কি বাড়তি সক্রিয় পুলিশ? আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমাদের মতো অপোজিশন, দায়িত্বশীল অপোজিশনকে ওখানে যদি পাঠানো হয়, আমরা চেষ্টা করবো আমাদের সর্বোচ্চ দিয়ে সন্দেশখালী যাতে শান্তি ফেরে। আমরা অশান্তির পক্ষে নয়, আমরা দায়িত্বশীল অপোজিশন। আর এই তফাৎটা তো নতুন করে বলার কিছু নেই, দিনের আলোর মতো পরিষ্কার। বিরোধীরা বাধা পাচ্ছেন, কিন্তু খুলেআম সন্দেশখালী পৌঁছে যাচ্ছেন শাসক নেতা মন্ত্রীরা, পার্থ ভৌমিক, সুজিত বসুরা। তাদের পথ কেউ আটকাচ্ছে না। এই প্রশ্নেই তো এক কাট্টা বিরোধীরা। 144 কি তাহলে স্রেফ অজুহাত? যেতে চাইছিলেন সন্দেশখালী, সায়েন্স সিটির কাছে পৌঁছতেই পুলিশ গ্রেফতার করে নওশাদ সিদ্দিকীকে। পুলিশের সঙ্গে সেই মুহূর্তে বচসায় জড়িয়ে পড়েন আইএসএফ বিধায়ক। যেখানে মন্ত্রীরা ঘুরছেন সেখানে কোনো অসুবিধা হচ্ছে না, তাদেরকে অন টাইপ অফ গার্ড অনার দিচ্ছে। যেখানে তৃণমূল কংগ্রেসের নেতারা চলে যাচ্ছেন, বোর্ডের চেপে চলে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না। সেটাই তো বলতে পারছে না কোন গ্রাউন্ডে অ্যারেস্ট করবে এরা। পুলিশের দাবি 144 ধারা লঙ্ঘন করেছেন নওশাদ, তাই গ্রেফতার। কিন্তু সায়েন্স সিটিতে কি 144 ধারা ছিল? তাহলে পরে পুলিশই নাকি নওশাদকে জানিয়েছে সন্দেশখালী গেলে সমস্যা হতে পারে, তাই এই গ্রেফতারি। আইএসএফ বিধায়ককে নিয়ে যাওয়া হয় লালবাজারে। 62 কিলোমিটার আগে আটকে দেওয়া হলো কেন? কারণ সন্দেশখালীতে 144 ধারা আছে। 144 ধারা ভাঙলে গ্রেপ্তার করে। সায়েন্স সিটি ধারা কি আছে? তৃণমূলের নেতারা, এমএলএরা, চোর ডাকাতরা ঘুরে বেড়াচ্ছে, পুলিশ পাহারা দিচ্ছে তাদেরকে নৌকো করে নিয়ে যাচ্ছে। 144 হচ্ছে রাজনৈতিক 144। সন্দেশখালী যাওয়ার পথে গিয়ে উস্কানি দেয়া, গিয়ে প্ররোচনা দেয়া, এইখানে কিছু নাটক হচ্ছে, সেগুলোই সামনে আসছে। আমরা তো এতদিন যাইনি, নওশাদ সিদ্দিকী এতদিন যায়নি,
তারপরেও কেন সন্দেশখালীকে কন্ট্রোল করতে পারছে না, এই জবাবটা কি রাজ্য সরকার দিতে পারবে? লালবাজার থেকে বেরিয়ে নওশাদ সুর চড়ালেন। সন্দেশখালীতে যেতে কি মমতার অনুমতি লাগবে? নওশাদের পাশে বিরোধীরা। অবশ্যই যাব, স্বাধীন ভারতে স্বাধীন জায়গাতে সন্দেশখালী পরাধীন নয়, সন্দেশখালী আলাদা কোনো দেশ নয়, সেখানে যেতে গেলে মমতা ব্যানার্জি আমাকে পারমিশন লাগবে। তৃণমূল পুলিশ দুষ্কৃতী মাফিয়া চক্রের শাসন চলছে। যেমন করে ধামাচাপা দাও, এই ধামাচাপা দেওয়ার কারণে প্রশাসনকে আজকে এইভাবে নগ্নভাবে কাজে লাগানো হচ্ছে। সন্দেশখালীটা সিঙ্গুর নন্দীগ্রাম নয়। সন্দেশখালীতে যদি কোথাও কোনো ব্যক্তি কোনো অন্যায় কাজ করে থাকে, সেখানে সরকার প্রশাসন সংবেদনশীল হস্তক্ষেপ করছেন। মুখ্যমন্ত্রী স্পিক টু নট, চুপ করে আছে, বোমা বনে গেছে মুখ্যমন্ত্রী। পুলিশ যেভাবে শাসকের ব্লক প্রেসিডেন্ট হিসাবে কাজ করছেন, শাসকের জেলা সভাপতি হিসাবে কাজ করছেন, তার জবাব আগামী দিনে আইনের মাধ্যমে বুঝে নেওয়া হবে।